আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে চলেছেন? কিছুদিন আগ পর্যন্ত এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হতো সদ্য সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে, কিন্তু হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার পর সেই ভাবনায় ইতি পড়েছে। এখন ইরানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও আলোচনা শুরু হয়েছে কে ধরতে যাচ্ছেন তেহরানের হাল। ইরানের সর্বোচ্চ নেতা যে শুধু দেশের উপরে ছড়ি ঘোরানোর এখতিয়ার পান, সমীকরণটিকে এতটা সরল ভাবলে ভুল হবে। বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলের নিরাপত্তা সংক্রান্ত অনেক সিদ্ধান্ত আসে তার মুখ থেকে। বিষয়টি প্রজন্মের পর প্রজন্ম ধরে অতীতে যেমন ঘটেছে, তেমনি ভবিষ্যতে এর ব্যত্যয় ঘটার সুযোগ নেই। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বহু রাজনৈতিক বিশ্লেষক বিশ্বাস করতেন পরবর্তীতে ইরানের সর্বোচ্চ নেতার পদটি অলংকৃত করতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। ধারণা করা হয় তার মৃত্যুতে সর্বোচ্চ নেতা বেছে নেয়ার প্রক্রিয়া ধাক্কা খেল। ইরানের রাজনৈতিক ব্যবস্থা বেশ জটিল, আর সর্বোচ্চ নেতার পদটি হচ্ছে এই জটিল রাজনৈতিক ব্যবস্থার শীর্ষ অবস্থান। ইরানের সরকার পরিচালনার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে, তবে দেশটিতে সর্বোচ্চ নেতার মুখের নির্দেশনায় অগ্রাধিকার পায়। ইরানের সংবিধান অনুসারে বর্তমানে সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরাধিকার হওয়ার মতো যোগ্যতা রাইসির ছিল না। সংবিধানে বলা হয়েছে যে ব্যক্তি সর্বোচ্চ নেতার পদ অলংকৃত করবেন তাকে অবশ্যই রাজনৈতিক দক্ষতা ও ধর্মীয় পূর্ণাঙ্গ জ্ঞানের ধারক বাহক হতে হবে। সর্বোচ্চ আইন শাস্ত্রবিদ হতে গেলে দুই ক্ষেত্রেই সমান দক্ষতার কোনো বিকল্প নেই। 1979 সালে ইরানের জন্য যে বিপ্লবী সংবিধান সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি প্রণয়ন করেন, তাতে এই প্রার্থী নির্বাচনে এ দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়। তবে খোমেনির প্রায় এক দশক পর যখন তার পুত্র খামেনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এই ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনতে দেখা যায়, কারণ ধর্মীয় মাপকাঠিতে যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি তিনি। খোমেনি আয়াতুল্লাহ ছিলেন, এই মর্যাদা ইরানের পরবর্তী নেতা খামেনির ছিল না। খামেনিকে সর্বোচ্চ নেতা মনোনয়ন করার আগে ইরানের সংবিধানে ধর্মীয় যোগ্যতার শর্তটি কিছুটা শিথিল করা হয়। সে সময় ইরান ধর্মের চেয়ে বেশি রাজনৈতিক যোগ্যতাকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে। ধর্ম চলে যায় পেছনের আসনে। তবে এসব ছাড় দিয়েও যদি রাইসিকে নিয়ে আসা যায়, তাহলেও তিনি হয়তো পূর্ণ যোগ্য হিসেবে বিবেচিত হতেন না, কারণ রাইসিকে ঠিক মাঝামাঝি পর্যায়ের ধর্মীয় নেতাও বলা যায় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইরানে বিশেষ কোনো প্রভাব নেই তার। পাশাপাশি রাজনৈতিকভাবেও তাকে ক্যারিশম্যাটিক নেতা বলা যায় না। এ কারণেই সর্বোচ্চ পর্যায়ের কট্টরপন্থী ধর্মীয় নেতা এবং রাজনৈতিক প্রভাবশালী বলয় কোনো পক্ষেরই রাইসিকে এ অবস্থানে মেনে নেয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় ছিল। সর্বোচ্চ নেতা বেছে নেয়ার জন্য সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যেমন অতি রক্ষণশীল ধর্মীয় নেতারা রয়েছেন, তেমনি কিছুটা উদারপন্থী নেতারাও আছেন। এই দুই পক্ষের মধ্যেই রাইসির সমর্থন ছিল বেশ জোরালো। তবে এরা ছাড়াও ইরানে জ্যেষ্ঠ আয়াতুল্লাহরা রয়েছেন। ইরানের শিয়া সমাজের এই ব্যবস্থা অনেকটা ভাটিকানের মতো, একে বলা হয় কওম। দেশ পরিচালনায় এদের প্রভাব সীমাহীন। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের অবস্থান প্রশ্নেও তাদের মতামত রয়েছে। সর্বোচ্চ নেতার উত্তরাধিকার নির্ধারণ প্রশ্নে আনুষ্ঠানিকভাবে না হলেও তারা মতামত দেন। তাদের আনুষ্ঠানিক মতামতের গুরুত্ব কম নয়। ধর্মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে পরিচালিত একটি ইসলামী প্রজাতন্ত্রে এসব ধর্মীয় নেতাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাইসির প্রতি কওমের সমর্থন কখনোই ছিল না। এছাড়া রাইসির রাজনৈতিক ট্র্যাক রেকর্ডও
খুব একটা আকর্ষণীয় নয়। যে পর্যায় পর্যন্ত তিনি উঠে এসেছিলেন তার পেছনে মূল চালিকা শক্তি ছিলেন খামেনি। পশ্চিমারা সাম্প্রতিক অতীতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ করে থাকে। 1988 সালে কয়েক হাজার রাজনৈতিক বন্দীকে ফাঁসির আদেশ দেন তিনি। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলতে চাননি, কখনোই দূরে থাকার চেষ্টা করতেন। তবে কখনোই এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেননি। রাইসিকে নিয়ে পশ্চিমা বিশ্বের এসব সমালোচনা ইরানের ভেতরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাইসি মধ্যপ্রাচ্যে বড় এক পরিবর্তনের সূচনা করে গেছেন। এজন্য পশ্চিমা বিশ্ব সবসময় তাকে টার্গেট করেছে, যতটা নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। রাইসি 2017 সালে প্রেসিডেন্ট পদে লড়াই করেন, তবে সেবার হাসান রুহানির কাছে পরাজিত হন তিনি। রুহানি বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে নির্বাচনী প্রচার চালান, একই সঙ্গে বলেন দেশের ভেতরে সংস্কারের কথাও। এর পরের নির্বাচন অনুষ্ঠিত হয় 2021 সালের জুনে। এই নির্বাচনেই জয়ী হয়ে প্রেসিডেন্ট হন রাইসি। ইসলামিক রিপাবলিক ইরানের ইতিহাসে এই নির্বাচন ছিল তুলনামূলকভাবে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছুদিন পর 2022 সালে বড় ধরনের বিক্ষোভ আন্দোলন হয় ইরানে। নারী অধিকার কেন্দ্রিক ওই আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেন রাইসি। ইরানের ভেতরে আরও নানা ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়। এসব বিক্ষোভের পেছনে পশ্চিমা ইন্ধন ছিল বলে অভিযোগ করা হয়। প্রেসিডেন্ট রাইসি ইরানের সক্রিয় সুশীল সমাজের বিভিন্ন স্তর, সংস্কারপন্থী রাজনৈতিক দল এবং কট্টর ডানপন্থী সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি খামেনি ও তার অনুসারীদের কাছে ছিলেন পছন্দের ব্যক্তি। সর্বোচ্চ পরিষদের এই অংশটি রাইসির প্রতি পূর্ণ সমর্থন জুগিয়ে চলে। তবে খোমেনি ছিলেন না। ইরানের প্রথম সর্বোচ্চ নেতার সুবিশাল অনুসারী ছিল। এই অনুগত বাহিনীর উপর ভর করেই ইরানের বিপ্লব সংঘটিত হয়। ফলে খোমেনির মতো সর্বাত্মক সমর্থন নিয়ে দেশ পরিচালনার পরিস্থিতি খামেনির নেই। খোমেনিকে ইরানি বিপ্লবের লেনিন হিসেবে অভিহিত করা যেতে পারে। সেই বিচারে খামেনির গ্রহণযোগ্যতা তার মতো নয়, কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃত্বের ওপর খামেনিরও সমান প্রভাব রয়েছে। ইরানের ধর্মীয় নেতাদের বিশেষ অবস্থানের কারণেই বাবার উত্তরাধিকার হওয়ার যোগ্যতা হারিয়েছেন তার পুত্র মোস্তফা খামেনি। তিনি বর্তমান সর্বোচ্চ নেতার ছেলে। পাশাপাশি তার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সর্বোচ্চ নেতার হওয়ার উপযুক্ত নয় বলে মনে করা হয়। রাজনৈতিকভাবেও ঊর্ধ্বতন কোনো অবস্থানে তিনি নেই। সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতা হওয়ার জন্য যে দুটি শর্ত দেয়া হয়েছে তার কোনোটাই তিনি পূরণ করতে পারেননি। এর পাশাপাশি সর্বোচ্চ নেতার ছেলে হওয়াও তার একটি অযোগ্যতা। বংশানুক্রমিক বাদশাহদের হাত থেকে ইরানকে বের করে আনার লক্ষ্য নিয়েই দেশটিতে বিপ্লবের সূচনা হয়। 1979 সালের বিপ্লবে অংশগ্রহণকারী খামেনি খুব ভালো করেই বিষয়টি জানেন। প্রশ্ন হলো, ইরানের বর্তমান নেতার উত্তরসূরি কে হতে পারেন? বাস্তবতা হচ্ছে এ বিষয়ে কারো কোনো ধারণা নেই। ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই দিতে পারেন না। দেশটির বাইরে থেকে যারা এ নিয়ে নানা অনুমান নির্ভর নামকে সামনে আনতে চান, তাদের কাছে যথাযথ তথ্যের ঘাটতি এবং অপতথ্য এত বেশি যে আস্থা রাখা যায় না। এখানে জানিয়ে রাখা ভালো, ইরানের সাংবিধানিক যে প্রক্রিয়া তাকে কোনো একক ব্যক্তির পক্ষে নয়-ছয় করা সম্ভব নয়। এমনকি তিনি বর্তমান সর্বোচ্চ নেতা খামেনি হলেও কিছুই করতে পারবেন না। সর্বোচ্চ নেতার অবস্থানে যাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা পূরণ করা বেশ কঠিন। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকে অবশ্যই ধর্মীয় শর্তগুলো পূরণ করতে হবে, নয়তো কম ও দেশের রক্ষণশীল ধর্মীয় নেতাদের সমর্থন পাবেন না তিনি। তাকে রাজনৈতিকভাবে বিচক্ষণ হতে হবে। কোনো বড় ধরনের কেলেঙ্কারি থাকা চলবে না। শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী তাকে সম্মান করবে, সে ধরনের ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তার কার্যকলাপ ও অবস্থান এমন হতে হবে যেন তাকে কোনো না কোনোভাবে ইসলামী বিপ্লবের প্রবক্তা ইমাম খোমেনির সঙ্গে যুক্ত করা যায়।
এছাড়াও নতুন নেতাকে প্রতিরোধের অক্ষের কেন্দ্রে থাকতে হবে। ফিলিস্তিন থেকে শুরু করে দক্ষিণ সুদান, সিরিয়া, ইরাক ও ইয়েমেনকে নিয়ে এই অক্ষ গঠিত। একটি পারমাণবিক অবকাঠামো উত্তরাধিকার সূত্রে পাবেন তিনি, যে অবকাঠামো থেকে আণবিক বোমা বানানোর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক রাজনীতিরও দক্ষ খেলোয়াড় হতে হবে। আধুনিক যুগের পারস্যকে নেতৃত্ব দেওয়ার জন্য যাকেই বেছে নেওয়া হোক না কেন, তিনি হবেন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।